ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে অনেকে বলছেন যে এই মৃত্যু ঘটানো হয়েছে নির্বাচন বানচালের জন্য, যদিও এর গ্রাউন্ড লেভেলে এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি যে তার মৃত্যুর পিছনে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। দর্শক, নতুন সময় এক্সপ্লেইনারে আপনাদের স্বাগত জানাচ্ছি। পর্দার আড়ালে আসলে কি হচ্ছে? অনেকেই বলছেন একটি বিপ্লবী সরকারের রূপরেখা দাঁড় করানো হচ্ছে এবং একটি বিপ্লবী সরকার গঠন করা হবে। বিষয়টা কি আসলে সত্যি, কিংবা এর বাস্তবতাটাই আসলে কতটুকু? কেন একটি বিপ্লবী সরকারের কথা সামনে আসছে? আপনারা হয়তো অনেকেই জানেন যে অনেক মহল থেকেই এই কথাটি উচ্চারিত হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, এবং ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে অনেকে বলছেন যে এই মৃত্যু ঘটানো হয়েছে নির্বাচন বানচালের জন্য, যদিও এর গ্রাউন্ড লেভেলে এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি যে তার মৃত্যুর পিছনে নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। তাহলে কেন বিপ্লবী সরকারের কথা বারবার আসছে, বিশেষ করে হাদির মৃত্যুর পরে? এইটি যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে এর ভিত্তিটা যে খুব একটা মজবুত সেটা আমরা বলবো না, আবার এটাকে উড়িয়ে দেওয়াও সম্ভব নয়। কারণ বিপ্লবী সরকার তখনই প্রয়োজন হবে যদি বিএনপি কিংবা জামায়াতের মতো বড় দলগুলি নির্বাচন না চায় কোনো কারণে। আমি বলছি না তারা নির্বাচন পিছানোর চেষ্টা করতেছে বা নির্বাচন চাচ্ছে না, কিন্তু পরিস্থিতিতে কোনো কারণে যদি বিএনপি বা জামায়াত বলে যে আমরা নির্বাচন করব না, সেই ক্ষেত্রে বিপ্লবী সরকারটা সামনে চলে আসবে। অনেকে বলতে পারেন যে জাতীয় সরকারও আসতে পারে, কিন্তু বিষয়টা এমন নয়। জাতীয় সরকারের এখন আর কোনো ধরনের কোনো জাতীয় সরকার গঠন হবে এই ধরনের কোনো বাস্তবতা এখন আর নেই। হলে বিপ্লবী সরকার, না হয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে, নির্বাচনে যে রাজনৈতিক দলটি জিতে আসুক বা যারাই সরকার গঠন করুক তারাই পরবর্তীতে তাদের দলের হয়ে সরকার গঠন করবে এবং কাজ করবে। তাহলে বিপ্লবী সরকারের বিষয়টি আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না। আমরা এখানে কিছু একটা হিসাব নিকাশ করতে চাই। যেমন ধরুন, গত কিছুদিনের রাজনীতিতে বিশেষ করে তারেক রহমান দেশে ফেরা, এইসব বিষয়ে যে বিষয়টি আরেকটি বিষয় উঠে এসেছে সেটা হচ্ছে তুরস্কের একটি গোয়েন্দা সংস্থার নাম এখানে উঠে এসেছে। অনেকে বলছেন যে তুরস্কের গোয়েন্দা সংস্থা নাকি তারেক রহমানের দেশে ফেরাকে বিঘ্নিত করতে চায়, যদিও এটার কোনো বাস্তব ভিত্তিক প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বাংলাদেশের রাজনীতিতে তুরস্ক প্রবেশ করেছে এটা বোঝা যায়, কারণ তারা বিভিন্ন সামরিক খাতে, নিরাপত্তা খাতে তারা বেশ কিছু আপনার সহযোগিতা বাংলাদেশকে তারা করছে এবং বাংলাদেশ সেই সহযোগিতা গ্রহণ করছে। এবং পাকিস্তানের সাথেও তুরস্কের একটা ভালো সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্কের কারণে পাকিস্তান সাম্প্রতিককালে যে কয়েক মাস আগে ভারত পাকিস্তান যে যুদ্ধটি হলো সেটা তুরস্কের কিছু অস্ত্র তারা ব্যবহার করেছে যেটা কার্যকর হয়েছে। সেই অর্থে ভারত চিন্তা করতেছে যদি বাংলাদেশে তুরস্ক প্রবেশ করে তাহলে সেটা ভারতের জন্য হুমকি হতে পারে, এবং যদি বাংলাদেশের কেউ তুরস্ককে ব্যবহার করে বা তুরস্কের যে প্রভাব, যেহেতু তারা ন্যাটোভুক্ত একটি দেশ, ইউরোপীয় ইউনিয়ন তাদের সাথে পুরোপুরি আছে সেটা বোঝা যাচ্ছে, কারণ তুরস্কের কারণেই বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়ন জামায়াত ইসলামীর সাথে বারবার বৈঠক করছে। এটা অনেকটাই বলতে পারেন যে এর পিছনে বড় কারণ হলো তুরস্ক। এবং আপনারা আরো জানেন যে তুরস্ক জামায়াত নেতা মাওলানা মতিউর রহমান নিজামীর যখন ফাঁসির আদেশ দেওয়া হয় তখন তারা এখান থেকে তাদের দূত প্রত্যাহার করেছে। তো বাংলাদেশকে ঘিরে তাদের একটা ইন্টারেস্ট আছে, এটা বোঝা যায়, এবং এটা কেন কি কারণে সেটা হয়তো সামনের দিকে আরো পরিষ্কার হবে। এখন যদি বিপ্লবী সরকার গঠিত হয়, অনেকে বলছেন যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে এই বিপ্লবী সরকারটি গঠিত হতে পারে। আমরা একে যদি একবার উড়িয়ে দিই তাহলে সেটাও আমাদের জন্য ভুল হবে। আবার এটার বাস্তবতা যদি খুঁজতে যাই তাহলে হয়তো কিছু জিনিস আমরা খুঁজে পাবো যে গ্রাউন্ড থেকে আমরা বলছি যে বিপ্লবী সরকার হবে, সেটা বাস্তব রূপ ধারণ করার জন্য আরো যে সূচকগুলি আমাদের একত্রিত হতে হবে সেগুলি এখনো সবগুলি একত্রিত হচ্ছে না। কারণ রাজনৈতিক দলগুলি আসলেই নির্বাচনমুখী এবং তারা নির্বাচন চাচ্ছে। তারপরও বাংলাদেশের রাজনীতিতে পর্দার আড়ালে যারা বিভিন্ন ধরনের মেকানিজম করছেন বা মেকানিজম করতে চান, তাদের কথা যদি আমাদের আমলে নিতে হয় তাহলে এটা একেবারে উড়িয়ে দেওয়া ঠিক হবে না। আমরা বলতে চাই যে একটি বিপ্লবী সরকার
5ই আগস্টের পরেই গঠিত হতে পারত, কিন্তু সেইটা এখন যেহেতু অনেক দিন গড়িয়েছে, এখন এই বিপ্লবী সরকারের রূপরেখাটা বাংলাদেশের রাজনীতিতে কি সত্যিকার অর্থে কোনো পরিবর্তন আনবে, নাকি আরো দেশকে অস্থিতিশীল করে তুলবে? সত্যি দেশে পরিবর্তন আনবে নাকি দেশকে আরো অস্থিতিশীল করে তুলবে? এই বিষয়টি যারা রাজনৈতিক বোদ্ধা রয়েছেন বা যারা নিরাপত্তা বিশ্লেষক রয়েছেন, যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, তারা নিশ্চয়ই ভাববেন। আমরা আশা করি যে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য একটি নির্বাচন অবশ্যই প্রয়োজন, এবং সেই নির্বাচনে যে পক্ষই ক্ষমতায় আসুক তারা দেশ পরিচালনা করবে। আমরা কোনো অস্থিতিশীল পরিবেশ চাই না। আবার এমনটি যদি হয় যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে সত্যিকার অর্থে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, বা তারা নিজেরাই বিভিন্ন কারণে নিজেদের মধ্যে দ্বন্দ্ব কোন্দল এমন পর্যায়ে চলে যায় যে আসলে নির্বাচন করার মতো পরিবেশই তখন থাকবে না, তখন হয়তো বিপ্লবী সরকারের একটা ছায়া চলে আসতে পারে বা বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হতে পারে। এর আগে বিপ্লবী সরকার আসলে দেশে প্রতিষ্ঠিত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই বলে আমরা মনে করি। ধন্যবাদ দর্শক, আবার দেখা হবে কোন একটি পর্বে।